রাজধানীতে চাঁদাবাজদের দৌরাত্ম্যে অসহায় ব্যবসায়ী থেকে সাধারণ নাগরিক। গত সপ্তাহে ধানমন্ডি মিরপুরে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান সহ ভবনের নির্মাণ কাজ। এদিকে 1000-এরও বেশি চাঁদাবাজদের একটি তালিকা করেছে ঢাকা মহানগর পুলিশ। প্রায় এই অভিযানের খবর এলেও থেমে নেই দুর্বৃত্তরা। এর কারণ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। সুমন তানবীরের প্রতিবেদন। দেশীয় অস্ত্র হাতে এই যুবকের নাম সাজ্জাদ হোসেন রোহান। রাজধানীর শঙ্করে লালবাগ তেহারি নামে একটি রেস্টুরেন্ট বন্ধ করার হুমকি দিতেই তার এই অস্ত্রবাজি। ঘটনাটি গত রবিবারের। এর কিছু আগের চিত্র এটি। রেস্টুরেন্টে 50,000 টাকা চাঁদা দাবি করে না পেয়ে ম্যানেজারকে টেনে হিঁচড়ে নিয়ে যায় রোহান। এরপর গ্রাহকরা বসে থাকা অবস্থায় রেস্টুরেন্টে চালানো হয় ভাঙচুর। যে কোনো সময় সে টাকা দিয়ে 5,000 টাকা না দিলে মারবে কত ভরাই দিম, একদম পিস্তল ভরাই দিম করে আমার উপর দিয়ে টেনে বের করেছে। বেরে আমার মুখ এই হাত বা আমারটা উল্টা পাশে পাশ দিয়ে মুখ চিপে ধরে আমাকে মারছে। এসে প্রায় একটা ছোড়া আছে 4 হাতের উপরে হবে, ওটাই নিয়েছে ধারালো নিয়ে। যখন আসছে আমি তখন আমাকে গলায় ফেসে আমি তো দৌড় দিয়ে ওই পাশে উপরে সামনে বাসায় চলে গেছি। সে শার্টের টান দিয়ে দাপ করে আমাকে আমার গলার কেন্দ্রে এমন করে ধরছে টাইপ করে দইরা মনে করেন গ্লেজের ভিতরে নিয়ে আমাকে এখানে 5টা থাবো দিচ্ছে, এখানে 3টা। আবার ওই যে হকি স্টিক আছে না, ওইটা দিয়ে 3বার কানবার জোরে জোরে গুতা দিছে। ম্যানেজারকে মনে করেন কলাগুলা ধরে এই জায়গায় নিয়ে ফালায় মারান শুরু করছে। কাস্টমার দেখে তো ভয়ে দৌড় দিচ্ছে। মাদকের টাকা জোগাড় করতে এর আগেও এখানে আক্রমণ চালায় ওই যুবক সহ সংঘবদ্ধ গ্যাং। যুবক রেস্তোরাঁ ভবনের মালিকের সন্তান। পেছনেই তাদের মাদকের আকড়া, যেখানে হকি স্টিক সহ রাখা হয় বিভিন্ন দেশীয় অস্ত্র। ভিতরে অনেকগুলো লোক থাকে, এর সাথে 8-10টা ছেলেপান থাকে যারা সবসময় এদের সাথেই থাকে। পিস্তল ঠেকাইলো, বললো যে তোরে টাকা দিতে বলছি, তুই টাকা দিতেন বললি কেন যেন দিব না। বারবার লোড করতেছে, আবার আনলোড করতেছে। পরবর্তীতে আমি স্বীকার পাইলাম যে আচ্ছা আমি অন্য ব্রাঞ্চ থেকে ম্যানেজ করে আপনাকে দিচ্ছি। সে নগদ টাকার জন্য যখন তখন এসে 20,000, 30,000, 10,000 টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে যখন তখন হামলা চালায় এবং গালমন্দ করে, মারধর করে। আমার পাশে দোকানদার তার সাথে করেছে, এই পাশে আরেকটা দোকান, এখানে একটা রেস্টুরেন্ট ছিল আলাউদ্দিন, সেই ভদ্রলোক তার সাথে করেছে এবং সেই দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। দুই ভাইয়ের ভয়ে এই এলাকায় ব্যবসা গুটিয়ে চলে যেতে হয়েছে বেশ কয়েকজনকে, যা সবগুলোই এখন বন্ধ। কার ইন্ধনে এই অস্ত্রবাজি করছে তারা তা জানতে তার বাসায় গিয়েও দেখা মেলেনি, ফোনেও পাওয়া যায়নি তাদের। রোহন ভাই, পুলিশের দাবি মামলা হওয়ার পর থেকেই তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতেও আশ্বস্ত করা হয়েছে। আমরা যে পরে গত দিনের যে ঘটনায় মামলা নিচ্ছে, ঠিক আছে, মামলা নিচ্ছে, আমরা তদন্ত সাপেক্ষে ওটা আমরা আসামি 70 টাকা আসামি অ্যারেস্ট করবো, ঠিক আছে। আর এটি রাজধানীর মিরপুরের দোয়ারিপাড়ার চিত্র। নির্মাণাধীন একটি ভবনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যাচ্ছে কয়েকজনকে। স্থানীয়দের থেকে মেলে কয়েকজনের নামও। এই যুবকের নাম মোহাম্মদ জামাল। লাল গেঞ্জি পরা এই লোকের নাম আব্দুল হক। আরেকজনের নাম শিপু। অন্য আরেকটি ভবনের কাজ বন্ধ করার হুমকি দিতে দেখা যায় যাকে। দুয়ারিপাড়ার ওই ভবনে গিয়ে কথা হয় শ্রমিকদের সঙ্গে। কদিন পর পর দলবল নিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয় বলে জানায় তারা। কইতাছে পিডেলে তাহলে আর কাজ যাবে না। পরে ব্যাগটি দৌড় পাইছে, ওই পাশে ঝাঁপ দেন, আমরা বাসায় গেছি। সিসি ক্যামেরা লাগাইছি, লাগানোর পরে আবার একদিকে রাস্তা দেখছে কি ক্যামেরা আছে, ভিতরে ঢুকে না। পরে পোলাপাইন দিয়ে সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে। এখন ওদেরকে চান্দা না দিলে না কাজ করে দেবো না। ওই ফলট দিয়েছে 10 লাখ, আপনারা টাকা দিবেন না। যেই কাম করে সে দিয়েছে 5 লাখ, কাম করে আপনি দিবেন না টাকা। ওদের কথা হলো টাকা দিলে কাজ করতে পারবো না, কাজ করতে পারবো না। চাঁদাবাজদের এই দৌরত্ব কেন থামানো যাচ্ছে না? একজন বিশ্লেষক বলছেন রাজনীতি এর পেছনে একটি বড় কারণ, আর পুলিশেরও অপরাধ দমনে অনীহা রয়েছে। ভাগবাটোয়ারার যারা অংশীজন বা যারা এই সুবিধা যারা ভোগ করেন, তাদেরকে যদি আমরা আইনের আওতায় আনতে না পারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তৈরি করা সম্ভব না হয়, তখন এই চাঁদাবাজি নামক অপরাধকে নিয়ন্ত্রণ করাটা খুবই কঠিন। বিভিন্ন বণিক সংগঠনের জরিপ বলছে 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজধানীতে চাঁদাবাজি বেড়েছে 20 থেকে 50%। সুমন তানভীর, 71, ঢাকা। এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কারের পর সংসদ সদস্য পদ কি টিকে থাকবে তার? জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন শুধুমাত্র নিজে থেকে পদত্যাগ করলেই তার সদস্য পদ থাকবে না।
তবে বিষয়টি নৈতিকতার প্রশ্ন। এদিকে ইসি জানিয়েছে, জামায়াত থেকে চিঠি এলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে তারা। মোহন ইসলামের প্রতিবেদন। এর আগে নৈতিক স্খলন বা কোনো কারণে কেউ আলোচনায় এলে বা অভিযুক্ত হলে দলীয় চাপে পদত্যাগ করেছেন সংসদ সদস্যরা। এবার নৈতিক স্খলনের দায়ে সংসদ সদস্য গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। মাননীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম, আপনার সময় 8 মিনিট। ফলে প্রশ্ন উঠেছে, তার সংসদ সদস্য পদ থাকবে নাকি থাকবে না। নানা রঙে রঞ্জিত এই রংবাজ প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে কিংবা কোনো কারণে দল থেকে পদত্যাগ করলে সংসদ সদস্য পদ থাকে না। অথবা সংবিধানের 66 অনুচ্ছেদের 1 ঘতে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে 2 বছরের সাজা হলে সদস্য পদ থাকবে না। সাংবিধানিক বাধ্যবাধকতা নেই, দায়বদ্ধতা নেই, বাধ্যবাধকতা নেই, মানে করা যাবে না। তো উনি নিজে স্বেচ্ছায় পদত্যাগ করলেই কেবল আমার সদস্য করতে হবে। এটা বলতেছে এই নৈতিকতার প্রশ্ন। নৈতিকভাবে যদি মনে করেন তিনি গঠিত অপরাধ করেছেন, তাহলে তো সে ঠিক নেই। এই ব্যাপারটা নৈতিকতার প্রশ্ন। এদিকে জামায়াত থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, গাজী নজরুলের বহিষ্কারের বিষয়টি অবিলম্বে ইসিকে অবহিত করা হবে। আর ইসি জানিয়েছে, বিষয়টি তাদের কাছে এলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নোটিশ আসলে তারপরে দেখব এই সংক্রান্ত বিষয়ে। কমিশন এখনো পর্যন্ত অবহিত। ওই সময়ে দল থেকে বহিষ্কারের পরও আব্দুল লতিফ সিদ্দিকী, মুরাদ হাসান এবং গোলাম মাওলা রনি সদস্যপদে বহাল ছিলেন। মোহন ইসলাম, 71, ঢাকা। একসময় রাত মানেই ছিল বিশ্রাম আর ঘুম। ক্লান্তি মুছে নতুন ভোরের প্রস্তুতি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেই রাত এখন অনেকের কাছেই অস্বস্তির। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমেছে, যার সরাসরি প্রভাব পড়ছে ঘুমে। ক্লাইমেট সেন্টারের গবেষণা বলছে, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানুষের ঘুমের সময় কমেছে। চিকিৎসকরা জানান, দেশে ঘুমের সময় কমে গেছে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা। দর্শক আরও জানাচ্ছেন ভাস্কর ভাতুরী। রাত গভীর হলেও ঘুম আসছে না, এলেও বারবার তা ভেঙে যাচ্ছে। একটু ঘুমের জন্য মানুষ কখনো ওষুধ খাচ্ছে, কখনো বা করছেন নানা কসরত। তারপরও বেশিরভাগ মানুষই বঞ্চিত হয় সুখের ঘুম থেকে। ক্লাইমেট সেন্ট্রালের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। পৃথিবীর 1338টি শহরের উপর গবেষণা শেষে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশের মানুষ বছরে 72 থেকে 84 ঘন্টা পর্যন্ত কম ঘুমাচ্ছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের কারণে দিন ও রাতের তাপমাত্রা প্রায় সমান হয়ে যাচ্ছে, তাই ব্যাঘাত ঘটছে ঘুমের। এই গবেষণায় দেখা যায়, বাংলাদেশে সবথেকে বেশি ঘুমের সমস্যার মধ্যে দিয়ে সময় পার করছেন চট্টগ্রাম অঞ্চলের মানুষ। বছরে তাদের 84 ঘন্টা ঘুম কম হয়। এরপরেই আছে খুলনা, সেখানে বছরে 79 ঘন্টা ঘুম হারাচ্ছে মানুষ। তারপরই প্রাণের শহর ঢাকায় বছরে 76 ঘন্টা ঘুম হারাচ্ছে রাজধানীবাসী। প্রায় একই পরিস্থিতি রাজশাহী আর গাজীপুরেও। এই 2 শহরে 76 ও 74 ঘন্টা ঘুম হারিয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার পরিস্থিতিও প্রায় একই। মিরপুরের মানুষের বছরে ঘুম চুরি হচ্ছে 77 ঘন্টা, একই পরিসংখ্যান পল্লবীরও। আর বিভিন্ন কারণে আলোচিত মোহাম্মদপুরের অধিবাসীদের ঘুম হারাচ্ছে 73 ঘন্টা। এই গবেষণায় সামগ্রিক চিত্র উঠে আসেনি বলে মনে করছেন পরিবেশবিদেরা। নিম্ন আয়ের এই মার্জিনাল পিপলদের ক্ষেত্রে এইটি যদি আলাদা করে একটা জরিপ করা হয়, সেটি আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে, কারণ তারা আসলেই রাত্রে ঘুমাতে পারে না। এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যায় এই নিদ্রাহীন দিনগুলো, এবং এটি কখনো কখনো অক্টোবর মাস পর্যন্ত প্রলঙ্গেট হয়, 5-6 মাস পর্যন্ত এটি হয়। তাহলে 180 দিনের বেশি দিনেই এই ধরনের কম বেশি এটি ঘটনা ঘটছে। চিকিৎসকেরা জানান, সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা ঘুম কম হয় বাংলাদেশের মানুষের। এর সাথে জলবায়ু পরিবর্তনের কারণে আরও 11% কমে গেছে ঘুমের পরিমাণ। আর ডিপ স্লিপ শব্দটি এখনো অধরা। ধরুন আপনি রাতে ঘুমাতে পারলেন না, সেই ঘুমটা তো আপনার মস্তিষ্কে একটি ঋণের মতো রয়ে গেল। যিনি রাতের বেলা ঘুমাতে পারবেন না, ইমিডিয়েটলি দেখা যায় পরের দিনের কাজগুলোয় তিনি মনোনিবেশ করতে পারছেন না। আদর্শ ঘুম না হবার কারণে নাগরিকদের শরীরে অসুস্থতাও বাড়ছে বলে মত চিকিৎসকদের। আমি যদি সারা রাত
7 থেকে 8 ঘন্টাও লাইট স্লিপ নেই, আমার কিন্তু সেই ঘুমের যেই উপকারিতাগুলো এর আগে আমি বললাম সেগুলো কিন্তু পাবো না। সেই বিষয়টা যদি আমাকে পেতে হয় তাহলে আমাকে কোর স্লিপ হতে হবে অন্তত 4 ঘন্টা, এবং এই কোর স্লিপের জন্য আমাকে কিন্তু পরিবেশটা মেনটেন করতে হবে। আর ঘুম কম হওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি বলে জানান চিকিৎসকেরা। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। টানা বৃষ্টিপাতে নদ নদীর পানি বাড়ছে। তিস্তার পানি বেড়ে বিপদসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভাঙন। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে তথ্য জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, তিস্তার পানির বর্তমান অবস্থা জানাবেন এবং ভাঙনের গতি প্রকৃতি কেমন দেখতে পাচ্ছেন এবং বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিস কি জানিয়েছে? লালমনিরহাটে যদি তিস্তার কথা বলি, তৃষা, যে গতকালকে যেমন বিপদসীমার নিচ দিয়ে ছিল 1 সেন্টিমিটার, আজকে আবার সময় যত গড়িয়ে যাচ্ছে যে সকাল 9টার কাছাকাছি সময় যাচ্ছে যে বিপদসীমার 22 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে লালমনিরহাট জেলায় তিস্তা এবং ধল্লাপাড়ে প্রায় পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে 22 কিলোমিটার তাদের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকার কারণে এবং অনেক অংশে রয়েছে সেখানেও ভাঙাচুরা ঝুঁকিপূর্ণ। সামান্য একটু যদি তিস্তায় পানি বৃদ্ধি পায় বা ধল্লার পানি বৃদ্ধি পায়, পানিগুলো লোকালয়ে প্রবেশ করে। যেহেতু তিস্তা এবং ধল্লা দীর্ঘদিন থেকে নদীতে কোনো ড্রেজিং ব্যবস্থা নেই, না থাকার কারণে যে নদীর তার নাব্যতা হারিয়ে গেছে এবং তিস্তার পানি বৃদ্ধির পরে পানির যে গতিসীমা মানে কোন দিকে যাবে সেই ড্রেজিং না করার কারণে এটা নিয়ে মানে তিস্তাবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। তবে ভাঙন তিস্তা পাড়ে বেশ কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে তিস্তার 25টি পয়েন্টে ভাঙন রয়েছে, ধল্লা রয়েছে 12টি পয়েন্টে ভাঙন। তবে এই সমস্ত ভাঙন রোধে যে পরিমাণে তারা ব্যবস্থা গ্রহণ করছে পানি উন্নয়ন বোর্ড, এবং এইটুকু জিও ব্যাগ যে কত সময় ধরে এই রক্ষা পাবে এই তিস্তা এবং ধল্লার ভাঙন, এটি একটি দুশ্চিন্তায় পড়েছে। তবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি যেমন এলাকাবাসীর দীর্ঘদিন ধরে, লালমনিরহাট জেলার যে তিস্তা মহাপরিকল্পনার ক্ষেত্রে সরকারের উদ্বেগ রয়েছে, যেমন আশাবাদী রয়েছে তিস্তা পাড়ের মানুষ। তবে লালমনিরহাটের যদি বন্যার কথা বলি, আরেকটু যদি ভারত থেকে উজান থেকে পানি না আসে এবং অতিবৃষ্টি যদি না হয় তাহলে পানির স্বাভাবিক অবস্থা যায়। এবং যে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন কৃষকের ফসল রূপা আমন যখন বীজতলা যখন তারা রোপণ শুরু করবে, ঠিক সেই সময় তারা ভারত থেকে পাহাড়ি জল আসার পরে আবার তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বারবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিভিন্নভাবে তিস্তা পাড়ে তারা আতঙ্কে রয়েছে। তাদের দাবি একটি সরকারের কাছে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করার জন্য। তিশা, এই ছিল লালমনিরহাটের তিস্তা এবং ধল্লার পাড়ের ভাঙন এবং পানির সর্বশেষ খবর। মিলন পাটোয়ারি, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেমনটি দেখছিলেন টানা বৃষ্টিপাতে নদ নদীর পানি বাড়ছে এবং ভাঙন শুরু হয়েছে, সেই খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিলন পাটোয়ারি। এদিকে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। এতে বন্যার ঝুঁকিতে রয়েছে জেলার 31 ইউনিয়ন। যমুনার পানি বেড়ে যাওয়ায় এরই মধ্যে জেলার 5টি উপজেলায় নদী তীরবর্তী শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। একই সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ফলে সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে জেলার 83টি ইউনিয়নের মধ্যে 31টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চলের নিচু ফসলি জমি প্লাবিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, তাৎক্ষণিক বন্যার আশঙ্কা না থাকলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চট্টগ্রামের ফটিকছড়িতে গ্যারেজ কাজ করতে গিয়ে নূর খান নামে 12 বছরের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন গ্যারেজ মালিক। মঙ্গলবার বিকেলে নাজিরহাট এলাকার একটি সিএনজি গ্যারেজ থেকে
নূর খানকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চলে যান গ্যারেজ মালিক। পরে চিকিৎসক পরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, সুস্থ অবস্থায় কাজে গেলেও বিকেলে গ্যারেজ থেকে ফোন করে জানানো হয় নূর হাসপাতালে। সেখানে গিয়ে তারা ছেলের মৃতদেহ দেখতে পান। এই ব্যাপারে পুলিশ জানায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুবার্ষিকী আজ। করোনায় আক্রান্ত হয়ে তিনি 2021 সালের 23 জুলাই মারা যান। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য 21শে পদক পেয়েছেন এই শিল্পী। ফকির আলমগীরের বর্ণাঢ্য ক্যারিয়ারের এক ঝলক দেখে নেব আফফান মিতুলের প্রতিবেদনে। ফকির আলমগীর বাংলাদেশের সব ঐতিহাসিক আন্দোলনে তিনি তার গান দিয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। 1950 সালের 21শে ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃদা গ্রামে জন্মগ্রহণ করেন। 60-এর দশক থেকে সঙ্গীত চর্চা করেছেন। গান গাওয়ার পাশাপাশি বংশী বাদক হিসেবেও তার খ্যাতি ছিল। গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ ও 90-এর সামরিক শাসন বিরোধী গণ আন্দোলনে তিনি সামিল হয়েছিলেন তার গান দিয়ে। যুদ্ধের অভিজ্ঞতা থেকে সঞ্চিত যন্ত্রণাকে প্রকাশ করার জন্যই দেশজ সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সুরের মেলবন্ধন ঘটিয়ে তিনি ও তার সময়ের কয়েকজন শিল্পী শুরু করেছিলেন প্রথম বাংলা পপ ধারার গান। বাংলা পপ গানের বিকাশেও তার রয়েছে বিশেষ অবদান। দীর্ঘ ক্যারিয়ারে ফকির আলমগীরের গাওয়া শান্তাহার জংশনে দেখা, বনমালী তুমি, কালো কালো মানুষের দেশে, মায়ের একধার দুধের দাম, আহারে কাল্লু মাতব্বর ও সকিনা সহ বেশ কিছু গান দারুণ জনপ্রিয়তা পায়। তার ও সখিনা গানটি এখনও মানুষের মুখে মুখে ফেরে। 1982 সালের বিটিভির আনন্দমেলা অনুষ্ঠানে গানটি প্রচারের পর দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটি শুরু করেছেন ফকির আলমগীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করা ফকির আলমগীর গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন। মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান, গণসঙ্গীতের অতীত ও বর্তমান, আমার কথা, যারা আছেন, হৃদয় পটে সহ বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে তার। সঙ্গীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 21শে পদক পেয়েছেন ফকির আলমগীর। তার গানের মাধ্যমেই তিনি বেঁচে আছেন শ্রোতাদের হৃদয়ে। আফফান মিতুল, 71।